আর অশরীরী দুটোই মানুষের মনে ভয়ের সৃষ্টি করে। তাই হয়তো মানুষ কখনো কখনো নিজের ছায়াকেও ভয় পায়। কিন্তু যদি সত্যি কখনো এমন ঘটে, কোনো অশরীরী হঠাৎ যদি কারোর ছায়া সঙ্গী হয়ে ঘরে বাইরে সর্বত্র তার আশেপাশে সর্বক্ষণ ঘুরে বেড়ায়, কেমন হয় ব্যাপারটা? সাহিত্য জগতের নানান সৃষ্টির সম্ভার দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সাহিত্য সম্ভার। সাহিত্য সম্ভারের পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন মঞ্জিল সেনের কলমে ছায়া। গল্পের উপস্থাপনায় অর্ণব এবং অন্যান্য চরিত্রে আপনাদের সঙ্গে রয়েছে আমি সন্তু। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন ছায়া। আসাম থেকে কোনো এক বন্ধু ঘন ঘন পত্রাঘাত করছিল। লিখছিল, একবার এখান থেকে বেরিয়ে যাও, বুঝবে প্রকৃতিকে কেন লীলাচঞ্চল বলা হয়। একটু খোঁটা দিয়েই লিখেছিল, তোমরা পাহাড় পর্বত কল্পনা করো আর তারই বর্ণনা পাঠক পাঠিকাকে উপহার দাও, অথচ ইট কাঠ পাথর ছাড়া আর কিছুই তোমরা দেখো না। ভেবে দেখলাম অপবাদটা একেবারে মিথ্যে নয়। তাই ওটা ঘোচাবার জন্য বেরিয়ে পড়লাম। আমার বন্ধু যে একেবারে বাড়িয়ে বলেনি তা ট্রেনে যেতে যেতেই টের পেলাম। জানালার ধারে বসে শুধু ঘন সবুজের শোভা আর পাহাড়ের সারি। অকবির মনেও কবিত্ব এসে যাওয়া খুব একটা বিচিত্র নয়। বন্ধু স্টেশনে এসেছিল। আনন্দে ও আমাকে জড়িয়ে ধরল। আমিও অভিভূত হলাম। দেবু অর্থাৎ আমার বন্ধু ওখানকার ডাক্তার। অল্প কিছুদিন হলো প্র্যাকটিস শুরু করেছে, কিন্তু এর মধ্যেই বেশ নাম করে ফেলেছে। এখনো বিয়ে করেনি, একাই থাকে। তাই আমাকে নিয়ে ও মেতে উঠল। কয়েকটা দিন বেশ হইচই করে আনন্দ করেই কেটে গেল। শুনেছিলাম আসামের রহস্য রোমাঞ্চ পত্রিকার খুব কদর। দেবু আবার বেশ ফলাও করে আমার নাম জাওর করে দিয়েছিল। বলেছিল ওসব পত্রিকায় নাকি আমি নিয়মিত লিখি। ফলে কিছু স্থানীয় বাসিন্দা কৌতূহল প্রকাশ করেছিলেন। আমার সঙ্গে আলাপ করে আমাকে প্রশ্নবাণে একেবারে জর্জরিত করে তুলেছিলেন। তবে আমি যে মনে মনে আত্মপ্রসাদ অনুভব করিনি, এ কথা বললে মিথ্যেই বলা হবে। একদিন সকাল 10টায় আমি দেবুর বাড়ির বারান্দায় রাস্তার দিকে বই নিয়ে বসেছি। মাঝে মাঝে মুখ তুলে পথ দিয়ে লোকজনের চলাচল দেখছি। দেবু একজন রোগী দেখতে গিয়েছিল। ফিরতে একটু দেরি হবে বলেই গিয়েছিল। গেট খোলার শব্দে আমি চোখ তুললাম। যিনি এলেন তার নাম মিস্টার হাজারিকা। দেবুরই একজন পেশেন্ট। দেবুর মুখে শুনেছিলাম ভদ্রলোকের বয়স বেশি নয়। এক সময় নাকি খুব ভালো স্বাস্থ্য ছিল, কিন্তু গত কবছর ধরে তিনি কেমন শুকিয়ে যাচ্ছেন। ভদ্রলোকের দুটো চোখ কোঠরে ঢুকে গেছে, ফ্যাকাশে মুখ, গায়ের রংটা অস্বাভাবিক রকমের পাণ্ডুর, যেন একটা জীবিত মৃতদেহ। ভদ্রলোকের রোগ যে আসলে কি তা বহু পরীক্ষা করেও ধরা যায়নি। খিদে পায় না, ঘুমোতে পারেন না, দিন দিন শুকিয়ে যাচ্ছেন। অথচ সব রকমের প্যাথোলজিক্যাল টেস্ট করেও শরীরে কোনো অস্বাভাবিকতা বা কোনো কিছুর অভাব ধরা পড়েনি। দেবু বলেছিল কেসটা বড় অদ্ভুত। সে মেডিকেল জার্নালে ভদ্রলোকের কেস হিস্ট্রি প্রকাশ করেছিল। কয়েকজন বিশেষজ্ঞ তাকে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বাঁধতে দিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো উপকার হয়নি। আমার মুখে ডাক্তারবাবু তো বাড়িতে নেই শুনে তিনি বললেন যে তিনি সেটা জানেন এবং আমার কাছেই তিনি এসেছেন। আমি ভদ্রতার খাতিরে তাকে বসতে বললাম।
মনে মনে ভাবলাম, আমার কাছে আবার কি দরকার পড়ল। একটা চেয়ার টেনে তিনি আমার মুখোমুখি বসলেন। সত্যি বলতে কি, ওই উজ্জ্বল দিনের আলোর সত্ত্বেও তার সান্নিধ্যে কেন জানি না আমার একটা অস্বস্তি হচ্ছিল। গাটা ছমছম করে উঠল, যেন ওর উপস্থিতি আমাকে এক অশরীরী আত্মার কথা মনে করিয়ে দিল। ভদ্রলোক তার কোঠরে ঢুকে যাওয়া দু চোখ দিয়ে আমাকে লক্ষ্য করছিলেন। হঠাৎ তার দুই ঠোঁটের ফাঁকে মৃদু কৌতুকের হাসি ঝিলিক দিয়ে গেল। আমার অস্বস্তি আরও বেড়ে গেল। ভদ্রলোক কয়েকবার কাশলেন, তারপর যেন ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, আপনাকে বিরক্ত করছি বলে মানে কিছু মনে করবেন না। আপনার কয়েকটা গল্প আমি পড়েছি। ভদ্রলোক একটু থেমে বলতে লাগলেন, অলৌকিক কাহিনী নিয়ে আপনি বেশি লেখেন। একজন গুণমুগ্ধ পাঠক, এই ভেবে এতক্ষণে আমি যেন একটু ধাতস্থ হলাম। আপনাকে আমি একটা কাহিনী শোনাতে চাই। ভদ্রলোক সোজাসুজি কাজের কথায় চলে এলেন। আমি নিজের প্রশংসা শুনব বলে প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু হতাশ হলাম। যাই হোক, মুখে বললাম, আহা বেশ তো, বলুন, আমি শুনছি। ধন্যবাদ। ভদ্রলোক ভাবলিসীন মুখে উক্তি করলেন। একটু থেমে তিনি আবার বলতে লাগলেন, আমি জানি আমার দিন ফুরিয়ে এসেছে, এমনকি কবে মারা যাব তাও আমার অজানা নয়। তাই এখন আপনাকে বলতে আর কোনো বাধা নেই। আমি একটু চমকে উঠলাম। ভদ্রলোক বলেন কি? কবে মারা যাবেন তাও তিনি জানেন? একজনকে খুলে সব না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না। আপনি উপযুক্ত লোক, দয়া করে আমার কাহিনী খান আপনি পত্রিকায় ছাপিয়ে দেবেন। হ্যাঁ, আমার অপরাধের কথা সবাই জানুক, এই আমি চাই। ভদ্রলোক তার পাশের চেয়ারটার দিকে মুখ ফেরালেন, যেন কেউ সেখানে বসে আছেন। তাকে শুনিয়েই কথাটা বললেন। আমার গা আবার শিউরে উঠল। 5 বছর আগে আমার চেহারাটা এমন ছিল না। ভদ্রলোক আমার দিকে ফিরে বলতে শুরু করলেন, আমি একজন ভালো অ্যাথলেট ছিলাম। শরীরে মেয়েদের বালাই ছিল না, অথচ পুষ্ট দেহ ছিল আমার। আমি এক চা বাগানের হেড অফিসে কাজ করতাম। সেখানে বড়ুয়া নামে এক কর্মচারীর সঙ্গে আমার আলাপ। ভদ্রলোক আবার চুপ করলেন, যেন পুরনো দিনের কথায় নিজেকে হারিয়ে ফেলেছেন। তারপর আবার আমার দিকে ফিরে বলতে লাগলেন, বড়ুয়া আমার থেকে বয়সে ছোট হলেও আগেই ওই অফিসে ঢুকেছিল। বেশ সুন্দর চেহারা। ওর বাড়ি লামডি। এখানে একটা ঘর ভাড়া করেও ছিল। প্রথম থেকেই কেন জানি না ও আমার প্রতি আকৃষ্ট হয়। আমার থাকার জায়গা নেই, হোটেলে আছি শুনে ওর সাথে থাকার জন্য পিড়াপিড়ি করে। আমিও ভেবে দেখলুম তাতে আমার অনেক সুবিধে। যা মাইনে পাই তার বেশিরভাগই হোটেল খরচে চলে যায়। তার চাইতে ওর সঙ্গে শেয়ার করে থাকলে অনেক কম খরচ হবে, আর রান্নার জন্য একজন লোক রাখলে আরও একটু সুরাহাও হবে।
আমি ওর প্রস্তাবে সম্মত হলাম। বেশ কিছুদিন কেটে গেল, ভালোই ছিলাম, টাকা পয়সাও বাঁচছিল, আর বড়ুয়া ক্রমেই আমার একান্ত অনুগত হয়ে পড়ছিল। আমার সুখ সুবিধের দিকে ওর তীক্ষ্ণ নজর ছিল, সেটা দেখে আমি বেশ মজাই পাচ্ছিলাম। ক্রমে এমন অবস্থা হলো যে ও যেন আমার মধ্যে নিজের সত্তাকে হারিয়ে ফেলল। মাঝরাতে আমি ওকে সিগারেট আনতে বললে ও 1 মাইল হেঁটে তাও এনে দিত। এতটুকু বিরক্তিও প্রকাশ করতো না, বরং আমাকে খুশি করতে পেরে ও আরো তৃপ্ত হতো। এক কথায় আমার জন্য ও সব ত্যাগ করতে প্রস্তুত ছিল। দেখতে দেখতে কয়েকটা বছর গড়িয়ে গেল, আমার মধ্যে একটা পরিবর্তন এলো। এতদিন আমি বড়ুয়ার এই আত্মনিবেদনে আত্মতুষ্টি অনুভব করতাম, কিন্তু আর যেন ওকে ভালো লাগে না। এই কেমন যেন একঘেয়েমি, বৈচিত্র্যহীনতা অসহনীয় মনে হতে লাগলো। আমি যেন হাঁপিয়ে উঠলাম। ওর সঙ্গ ত্যাগ করার চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছুতেই ওকে কাজ ছাড়া করতে পারলাম না। বড়ুয়া নানা ছলচুতো করে আমার আলাদা থাকার ব্যবস্থা ভণ্ড করে দিতে থাকলো। আমি মনে মনে রেগে উঠলাম, ওর সঙ্গে নিষ্ঠুরের মতো ব্যবহার করতে লাগলাম। তাতে ওর মুখে ব্যথার চিহ্ন ফুটে উঠত, আর সেটা লক্ষ্য করে আমি বেশ উল্লাস বোধ করতাম। নিজের অজান্তেই আমি কেমন যেন হিংস্র হয়ে উঠলাম। এসব সত্ত্বেও কিন্তু বড়ুয়া আমাকে ছাড়ল না। ছায়ার মতো আমার পাশে পাশে থাকতো। শেষ পর্যন্ত আমি মরিয়া হয়ে উঠলাম, ওর হাত থেকে আমাকে নিষ্কৃতি পেতেই হবে। অনেক ভেবে চিনতে ঠিক করলাম ওকে আমি খুন করব। আমি মতলব বাড়তে লাগলাম, এমনভাবে কাজ হাসিল করতে হবে যাতে আমার উপর সন্দেহ না আসে। শেষ পর্যন্ত সকলের চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলাম। আমাকে সন্দেহ করার মতো এমন কোনো কারণই ছিল না। হাসপাতালে শেষ নিঃশ্বাসের আগেও ও আমার দিকে চোখ মেলে তাকালো। সেই চোখে রাগ বা অভিযোগ কোনোটাই ছিল না, আর না ছিল ভৎসনা। শুধু বিড়বিড় করে বলল, আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমার পাশে ছায়ার মতো থাকবো। আমি ছায়ার মতো থাকবো, ফাঁকি দিতে পারবে না। মিস্টার হাজারিকা একটু থামলেন। আমি ওনার স্বীকারোক্তি শুনে সঙ্গীত হারিয়ে ফেললাম। বড়ুয়া ওর কথা কিন্তু ও রেখেছে। মৃত্যুর পর মুহূর্ত থেকেই ছায়ার মতো ও আমার পাশে পাশে রয়েছে। দিনে রাতে সব সময় আমি ওর উপস্থিতি অনুভব করতে পারি। এখনো ও আমার পাশেই বসে আছে। হাজারিকা পাশের চেয়ারের দিকে ঘাড় ঘোরালেন। আমার মেরুদণ্ড দিয়ে যেন একটা হিম শিহরণ বয়ে গেল। আমি যন্ত্রের মতো ঘাড় ঘোরালাম, আর সঙ্গে সঙ্গে আটকে উঠলাম। আমার স্পষ্ট মনে হলো যেন কেউ চেয়ারে বসে আছে, একটা আবছা ছায়ামূর্তি। আমার মাথা ঘুরে উঠল। একটু ধাতস্থ হয়ে আবার চেয়ারের দিকে তাকালাম, কিন্তু এবার
কিছুই দেখতে পেলাম না। মিস্টার হাজারিকা আমার মুখের দিকে তাকিয়েছিলেন। তার মুখে বিচিত্র একটা হাসি ফুটে উঠল। তিনি বললেন, জানেন, ও আমার কানে ফিস ফিস করে কথা বলে। তাই আজ আমি সাহস করে আপনাকে সব খুলে বলতে পারছি, কারণ ও আমাকে বলেছে আর মাত্র 1 মাস আমার আয়ু। তবে মরেও আমি ওর হাত থেকে নিষ্কৃতি পাবো না। তিনি উঠে দাঁড়ালেন। আমার স্পষ্ট মনে হলো আর একজন কে যেন পাশের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। আমাকে ধন্যবাদ জানিয়ে হাজারিকা হাঁটতে শুরু করলেন, আর আমি দ্বিতীয়বার ভয়ানক চমকে উঠলাম। মাথার উপরে কড়া রোদ্দুর। মিস্টার হাজারিকা হাঁটছে, তার পাশে পাশে তার ছায়াও চলেছে, কিন্তু ছায়া একটা নয়, দুটো।